SN1 SN2 নিয়ে গুলিয়ে যায়। SN1 SN2 রিলেটেড এমসিকিউ প্রবলেমস যেগুলো সলভ করার সময় কনফিউশন ক্রিয়েট হয়। ঠিক আছে, তো আজকে আমাদের টপিক কি? SN1 SN2। আজকের লেকচার প্রথম থেকে শেষ অবধি তোরা পুরোপুরি দেখবি, আর আজকের ভিডিও বা আজকের লেকচারটা কমপ্লিট করার পরে হচ্ছে তোরা এমসিকিউ নিয়ে বসবি। এরপরে আমার মনে হয় না যে একটা স্টুডেন্টেরও কনসেপ্ট বোঝার ক্ষেত্রে প্লাস হচ্ছে এমসিকিউ সলভ করার ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে। আমরা এখানে ট্রিক্সও দেখবো, কনসেপ্টসও দেখবো। তো আমরা কোনো রকম ফার্দার ডিউ না করে জাস্ট স্ট্রেট টপিকের মধ্যে ঢুকে যাব। সো ফার্স্ট অফ অল আমরা আজকে জানবো যে আমরা কি কি দেখবো। হোয়াট উইল লার্ন টুডে। হোয়াট উইল লার্ন টুডে এর মধ্যে আমরা পাঁচটা টপিক রেখেছি আজকের লেকচারের জন্য। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, যার মধ্যে দুটো টপিক, একটা SN1 একটা SN2। Second is the reactivity order. Third is my living group, and SN1 SN2 mechanism দেখবো, প্লাস মোস্ট এক্সপেক্টেড এমসিকিউজ এখান থেকে আমরা দেখবো। এমসিকিউ হচ্ছে প্র্যাকটিস করাটা মেইন। এখানে আমরা দেখবো অ্যাপ্লিকেশন কি করে করবো, SN1 SN2 কনসেপ্টস গুলোকে কি করে অ্যাপ্লাই করবো। ঠিক আছে, অ্যান্ড ডাইরেক্ট কোশ্চেন এখান থেকে তোরা পাবি না অ্যাজ সাচ, যে SN1 SN2 থেকে কোনো ডাইরেক্ট WBCHSC এর মধ্যে আসে না অ্যাজ সাচ, কিন্তু এর অ্যাপ্লিকেশন বেসড প্রচুর কোশ্চেন এমসিকিউ তে তোরা দেখতে পাবি। তো দেখ, হ্যালো অ্যালকেন রিঅ্যাকশনস হচ্ছে কি কি হয় তোরা জানিস। আমি এখানে লিখেই রেখেছি, মেনলি তিন ধরনেরই হয়, যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয়, এলিমিনেশন রিঅ্যাকশন হয়, আর মেটালস এর সঙ্গে রিঅ্যাকশন হয়। এর মধ্যে মেন যে আমাদের টপিক যেটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এটাই মেজর চাঙ্ক অফ দ্য চ্যাপ্টার হচ্ছে আমাদের যে কেমিক্যাল প্রপার্টির মধ্যে ক্রিয়েট করছে, এইটাই আমরা ভালো করে এই ভিডিওর মধ্যে হচ্ছে এটাই মেন ফোকাসে থাকবে। দেখ, যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হচ্ছে আমাদের বুঝতে হবে, তাহলে আমি প্রথমে বুঝতে হবে নিউক্লিওফাইলটা কি। নিউক্লিওফাইল ইজ দ্য ইলেকট্রন রিচ স্পিসি। যে কোনো গ্রুপের মধ্যে আমি নেগেটিভ চার্জ দিয়ে দিলাম বা লোন পেয়ার আছে, তার মানে তার মধ্যে ইলেকট্রন ডেনসিটি বেশি, সেটাই আমার হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল যদি একটা জায়গায় আমার থাকে, সেটা নিশ্চয়ই কোনো ইলেকট্রন ডেফিসিয়েন্ট কোনো গ্রুপের মধ্যে অ্যাটাক করতে পারে, কারণ সেটা ইলেকট্রনের উপরে টেন্ডেন্সি থাকবে, সে নিজেকে স্টেবিলাইজ করতে চাইবে। যে যার মধ্যে ডেফিসিয়েন্সি আছে ইলেকট্রনের, সেটাকে ইলেকট্রোফাইল বলে, যার মধ্যে বেশি আছে সেটাকে নিউক্লিওফাইল বলে। এবার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এটা ডেফিনেশন হিসেবে দ্য রিঅ্যাকশন ইন হুইচ নিউক্লিওফাইল রিপ্লেসেস অলরেডি এক্সিস্টিং নিউক্লিওফাইল। ধরে নিলাম একটা হ্যালো অ্যালকেন আছে, হ্যালো অ্যালকেনের মধ্যে হ্যালো গ্রুপ আছে, মানে একটা এক্স অ্যাটাচড আছে, এক্স এর মধ্যে লোন পেয়ার আছে, যদি এটা বেরিয়ে যায় তাহলে নেগেটিভ চার্জ এর মধ্যে উপরে আসবে, তার মানে এটা নিউক্লিওফাইল। এবার এইটাকে রিপ্লেস করবে অন্য কোনো নিউক্লিওফাইল এসে, তার মানে এটা নিউক্লিওফাইল আরেকটা নিউক্লিওফাইলকে সাবস্টিটিউট করছে, দ্যাট ইজ মাই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এবার এইটা মেকানিজমটা হতে পারে সেটা ইউনিমলিকুলার বা বাইমলিকুলার, তার উপর ডিপেন্ড করে হচ্ছে সেটা সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার হবে নাকি বাইমলিকুলার হবে। এবার পুরো কনসেপ্ট বুঝে গেলাম, মেকানিজম বুঝে গেলাম, কখন কোনটা লাগে বুঝে গেলাম, এবার হচ্ছে সেটাকে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা প্রবলেমে পড়ি, যে কার রিঅ্যাক্টিভিটি বেশি হবে বা কোন রিঅ্যাকশনটা ফিজিবল হবে কি হবে না। একটা পার্টিকুলার কম্পাউন্ড দিয়েছে, সেই কম্পাউন্ড সিচুয়েশন দিয়েছে, সেই সিচুয়েশনে সেটা পসিবল কিনা সেটা আমাদের জানতে হবে। তাহলে আমার সেই পার্টিকুলার SN1 SN2 এর ক্ষেত্রে কি কি কন্ডিশনস আমার দরকার, সেই কন্ডিশনস গুলো মুখস্থ করতে হবে। ফেভারেবল কন্ডিশন গুলো কখন SN1 এর জন্য ফেভারেবল বা ভাইসে ভার্সা, মানে আছে কিনা, গিভেন আছে কিনা কন্ডিশনস গুলো। তো সিম্পল, এখানে কার্বনের উপরে যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি এক্স এর বেশি, ডেল্টা নেগেটিভ এর উপরে পার্শিয়াল নেগেটিভ চার্জ, আর কার্বন ইলেকট্রোপজিটিভ হওয়ার জন্য ডেল্টা পজিটিভ চার্জ রাখছে। ইলেকট্রোফিলিক সেন্টার এর উপরে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে, আর অন্য নিউক্লিওফাইলটা বেরিয়ে যাবে, তার মানে নিউক্লিওফাইল এখানে অ্যাটাচ হয়ে গেল, এই নিউক্লিওফাইলটাকে রিপ্লেস করে দিল। দ্যাট ইজ দ্য মেইন কনসেপ্ট বিহাইন্ড দিস নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এবারে দেখ, যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন তো বিভিন্ন রকমের হতে পারে। এতগুলো কেমিক্যাল প্রপার্টি কোনটার সঙ্গে কোন রিএজেন্টের সঙ্গে কি আহ, আহ, আসবে, কোনটাকে রিপ্লেস করবে, সেটা বোঝার জন্য মানে প্রচুর মুখস্থ করার বিষয়, কিন্তু সেটা আমরা জাস্ট রিপ্লেস করে দেবো এই জেনারেল কনসেপ্ট থেকে। আমি খুঁজবো এখানে নিউক্লিওফাইল কোনটা আছে, আর সেটাই এক্স এর জায়গায় আমি বসিয়ে দেবো। যে ফর এক্সাম্পল H2O এর মধ্যে আমি জানি এটা আমার একটা অ্যাজ এ নিউক্লিওফাইল কাজ করবে, অক্সিজেনের উপরে লোন পেয়ার আছে, এর মধ্যে থেকে আমি OH তাহলে বসিয়ে দেবো, তাহলে H2O আমার নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে, আর প্রোডাক্টে আমার OH আসছে। ঠিক সেরকম ভাবেই NaOH, NaOH এর মধ্যে OH পোর্শনটা আমার নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে, আর সাবস্টিটিউশন হওয়ার পরে এই OH টা
এক্স কে রিপ্লেস করে দিচ্ছে, আর এক্স ছিল প্রথমে, সেই এক্স কে রিপ্লেস করে আর এইচ আসছে। সিমিলারলি সবকটাতেই সেম কিন্তু আছে, LiH4 থেকে এইচ আসবে, আর এক্স কে রিপ্লেস করে অ্যালকেন তৈরি করবে। এখান থেকে এইটা CO2 হিসাবে বেরিয়ে যায়, এজি বাদ দে, আরটা হচ্ছে এক্স কে রিপ্লেস করে দেবে, তাহলে আর আর মানে ওটাও অ্যালকেন তৈরি হবে। তারপরে হচ্ছে আর এম প্লাস, আর এম প্লাস এর ক্ষেত্রে কি হবে, এম প্লাস বেরিয়ে যাবে, আর নেগেটিভ আয়ন, এই আর নেগেটিভ আয়ন আমার অ্যাড হয়ে যাবে। তারপরে হচ্ছে কি AgNO2, AgNO2 তে বা KNO2 তে, এটা হচ্ছে অ্যাম্বিভ্যালেন্ট নিউক্লিওফাইল বলে। এবার এটা কি জিনিস, কখন NO2 লাগে কখন ONO লাগে, যে এটা হচ্ছে যখন লাগবে তখন হচ্ছে RONO2, RONO আসে, RONO। আর যখন হচ্ছে AgNO2 এর সঙ্গে রিয়াকশন হয় তখন RNO2 আসে। এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে, এটাকে বলা হয় নাইট্রাইট, অ্যালকাইল নাইট্রাইট, এটাকে বলা হয় নাইট্রো অ্যালকেন। ঠিক সেরকম ভাবেই অ্যালকাইল সায়ানাইড যখন আর KCN এর সঙ্গে রিয়াকশন করা হয়, আর যখন AgCN এর সঙ্গে রিয়াকশন করা হয় তখন আইসোসায়ানাইড, RNC। তো এটাকে তোরা প্রাইমারি অ্যালকেন তৈরি করতেও কাজে লাগে, অ্যামিন তৈরি করতে কাজে লাগে, সেকেন্ডারি অ্যামিন তৈরি করতেও কাজে লাগে, টারশিয়ারি অ্যামিন তৈরি করতেও কাজে লাগে, প্লাস হচ্ছে কোনো অন্য কোনো হ্যালো অ্যালকেন তৈরি করতেও কাজে লাগে, ইথার তৈরি করতেও কাজে লাগে, আর এস্টার তৈরি করতেও কাজে লাগে। অ্যালকেন, এটাও হচ্ছে আরেকটা অ্যালকেন তৈরি করে। তো ক্লাস অফ প্রোডাক্ট হচ্ছে পাশে লেখা আছে। এই টেবিলটা হচ্ছে নেওয়া একটা এনসিইআরটি থেকে পুরোপুরি একদম খুব সুন্দর করে হচ্ছে সামারাইজ করা আছে প্রত্যেকটা রিঅ্যাকশনস গুলো। এগুলোই কেমিক্যাল প্রপার্টি, কোনটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, মানে সরি কোনটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, কোনটা রিএজেন্ট, কোনটা আপনার সাবস্টিটিউট প্রোডাক্ট, কোনটা রিএজেন্ট, কোনটা নিউক্লিওফাইল কোনটা, এখান থেকে তোরা স্ক্রিনশট তুলে নিতে পারিস, পুরো একদম সামারাইজ করে আছে টেবিলটা, ঠিক আছে। দেখ, SN1 রিঅ্যাকশন, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার, আর হচ্ছে SN1 reactions are nucleophilic substitution reactions in which the rate determining step is unimolecular, যার জন্য এটা নাম পড়েছে SN1। যে RDS টা বা রেট ডিটারমিনিং স্টেপটা হচ্ছে আমার ইউনিমলিকুলার, SN2 তে রেট ডিটারমিনিং স্টেপটা আমার বাইমলিকুলার। রেট লটা আমরা যখন লিখবো সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করে, এটা শুধু সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করে SN1 টা। আর যখন SN2 দেখবো সেটা সাবস্ট্রেট আর তার সঙ্গে নিউক্লিওফাইল দুটোর উপরই ডিপেন্ড করবে। এবারে SN1 রিঅ্যাকশনের হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা বেসিক যেগুলো আছে সেগুলো হচ্ছে দেখবো। টোটাল 6টা ক্যারেক্টারিস্টিক আমাদের মুখস্থ রাখতে হবে। যে SN1 এর ক্ষেত্রে আমাদের নিউক্লিওফাইলটা হবে উইক নিউক্লিওফাইল প্লাস গুড লিভিং গ্রুপ, LG মানে লিভিং গ্রুপ। সেকেন্ড হচ্ছে আমার আসবে পোলার প্রোটিক সলভেন্ট, পোলার প্রোটিক সলভেন্ট। থার্ড আমার আসবে রেট ডিটারমাইনিং স্টেপটা হচ্ছে ইউনিমলিকুলার, সেটা ডিপেন্ড করে হচ্ছে সাবস্ট্রেটের উপরে। সাবস্ট্রেটের উপরে rate of reaction is proportional to stability of carbocation, stability of first carbocation, শুধু কার্বোক্যাটায়ন না, কোনো রিঅ্যারেঞ্জমেন্ট করার আগে যে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে তার স্টেবিলিটির উপর ডিপেন্ড করে রেটটা, রেট অফ রিঅ্যাকশনটা। ফিফথ পয়েন্ট আমার হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট তোরা করবি, রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল, রিঅ্যারেঞ্জমেন্ট টু ডিসাইড বা টু ফর্ম প্রোডাক্ট, প্রোডাক্ট লেখার সময় রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে। এন্ড সিক্সথ হচ্ছে প্রোডাক্টটা হবে আমার রেসিমাইজেশন উইথ ইনভার্সন, রেসিমাইজেশন প্লাস ইনভার্সন। এবার এই জিনিসগুলো কি এক এক করে আমরা দেখব। আর সেভেন্থ আরেকটা পয়েন্ট তোরা বলতে পারিস যে SN1 এর ক্ষেত্রে এক তো হয়ে গেল আমার সলভেন্টের টাইপ, নিউক্লিওফাইল কিরকম, LG বা গুড লিভিং গ্রুপ হতে হবে, সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করে, আর স্টেবিলিটি অফ ফার্স্ট কার্বোক্যাটায়নের উপর রেটটা ডিপেন্ড করে। প্রোডাক্ট ডিসাইড করতে গেলে আমার রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে, আর রেসিমাইজেশন প্লাস ইনভার্সন আমার করতে হবে। আর সেভেন্থ হচ্ছে ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট কিন্তু রিঅ্যাকশনটাকে ফাস্ট করতে পারে,
অন্যদিকে SN2 তে ক্যাটালিস্টে কোনো রোল নেই আর রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল না। সো আচ্ছা, তো বেসিক্যালি কিছু এমসিকিউ আগে করি, তারপর হচ্ছে মেকানিজম বুঝবো। অ্যাসারশন কি বলছে? KCN ফর্মস দ্য RCN, সায়ানাইড তৈরি করে KCN, while AgCN ফর্মস দ্য আইসোসায়ানাইড, যেটা ওই টেবিলের মধ্যে আমরা দেখলাম, উইথ হ্যালো অ্যালকেনস, হ্যালো অ্যালকেনস এর সাথে RX প্লাস যে নিউক্লিওফাইলটা নিয়েছি সেই নিউক্লিওফাইলটা হচ্ছে KCN বা AgCN, এর মধ্যে যে সায়ানাইড গ্রুপটা আছে সেখান থেকে আমার RCN হচ্ছে, কখনো আবার RNC হচ্ছে। কেন হচ্ছে? KCN ইজ আয়নিক, রিজন বলছে, যার জন্য CN টা পুরোপুরি ভেঙে যাচ্ছে, CN এটা পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে, CN টা পুরোপুরি ভেঙে যাচ্ছে। CN নেগেটিভ কার্বন দিয়ে C and attacks the RX বা হ্যালো অ্যালকেন, আর প্রোডাক্ট হচ্ছে আমার কি? সায়ানাইড। whereas AgCN কোভ্যালেন্ট বন্ড, ডিউ টু ফাজান্স রুল আমরা জানি যে AgCN এর যে বন্ড টাইপটা এটা হচ্ছে একটা কোভ্যালেন্ট বন্ডের টাইপ। তাহলে নাইট্রোজেন ইজ দ্য অ্যাটাকিং এন্ড, তাহলে নাইট্রোজেন দিয়ে অ্যাটাক হবে আর এক্সটা বেরিয়ে যাবে। তাহলে আমরা দেখলাম কি, আর এর উপরে কে আসবে, এনটা হচ্ছে অ্যাটাচ হবে, তার মানে কি এনসি, যে আইসোসায়ানাইড তৈরি হবে AgCN এর সঙ্গে যখন রিঅ্যাকশন করবে। কেন? এন ইজ দ্য অ্যাটাকিং সাইড আর এখানে হচ্ছে এক্স ইজ দ্য, সরি, কার্বন ইজ দ্য অ্যাটাকিং সাইড। তাহলে রিজন ট্রু, assertion is also true and reason is the correct explanation of assertion. তাহলে অপশন নাম্বার এ ইজ মাই কারেক্ট আনসার। সেকেন্ড কোয়েশ্চেন তোরা দেখ, which statement is correct for an SN1 reaction? SN1 রিঅ্যাকশনের জন্য কোন স্টেটমেন্টটা আমার কারেক্ট? সিঙ্গেল স্টেপ, ইট ইজ বাই, মানে ডুয়াল স্টেপ বা টু স্টেপ রিঅ্যাকশন, টু স্টেপ রিঅ্যাকশন, ঠিক আছে। It follows second order kinetics, it is unimolecular, it is unimolecular, ঠিক আছে। কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট ইজ ফর্মড, একদম কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট ফর্ম হয়। ব্যাকসাইড অ্যাটাক অলওয়েজ অ্যাকার্স, ব্যাকসাইড অ্যাটাক কিন্তু অলওয়েজ নয়, ফ্রন্ট সাইডেও হয় ব্যাক সাইডেও হয়, ওই জন্য রেসিমাইজেশন হয়, রেসিমাইজেশন উইথ ইনভার্সন, কিন্তু বোথ সাইড অ্যাটাক ইজ পসিবল, ব্যাক সাইডেও হয় ফ্রন্ট সাইডেও হয়, তাহলে ওটা আমার রং স্টেটমেন্ট। দ্য রেট ল, তাহলে তোরা এটা আগের কোয়েশ্চেনটা কিন্তু বুঝেছিস তো। এবারে হচ্ছে এরপরে যদি কোনো ডাউট থাকে তাহলে তোরা টেলিগ্রামে মেসেজ কর, আমি সেই ডাউটটা অবশ্যই নেব আর ক্লিয়ার করব। দ্য রেট ল অফ ফর দ্য রিঅ্যাকশন হচ্ছে, এখানে টার্ট বিউটাইল ব্রোমাইড আছে প্লাস হচ্ছে ওইচ নেগেটিভ অ্যাজ এ নিউক্লিওফাইল আছে, সেই নিউক্লিওফাইলটা আবার অ্যাটাক করবে, বিআর কে সরাবে এন্ড বিআর নেগেটিভ, আর এটা হচ্ছে আমার প্রোডাক্ট CH3 হোল থ্রাইস C and OH হচ্ছে অ্যাজ এ নিউক্লিওফাইল হচ্ছে অ্যাটাচ হয়ে গেল, বিআর কে রিপ্লেস করে দিল। তাহলে রেট ল ফর দিস রিঅ্যাকশন কি হবে? টার্ট বিউটাইল অ্যালকোহল SN3 এর ক্ষেত্রে রিঅ্যাক্টিভিটি অর্ডার ইজ 3 ডিগ্রি, মোর দ্যান 2 ডিগ্রি, মোর দ্যান 1 ডিগ্রি। এবার 3 ডিগ্রি যদি হয় SN1 ইজ মোর লাইকলি, SN2 হবে না, আর 1 ডিগ্রি যদি হয় তাহলে SN2 ইজ মোর লাইকলি, SN1 1 ডিগ্রিতে হবে না, এন্ড থার্ড ডিগ্রি বা টারশিয়ারিতে SN1 হবে, SN2 হবে না। তাহলে SN1 যদি হয় তাহলে আমার রেট লটা কি বলবে? ইউনিমলিকুলার রেট is equal to reaction constant into substrate, এটা হচ্ছে আমার SN1 এর ক্ষেত্রে হয়। তাহলে এখানে আমার সাবস্ট্রেটটা কোনটা? এইটা, তাহলে K into CH3 whole 3 CBr, এটা হচ্ছে আমার অ্যান্সার। Which step is the rate determining step in an SN1 reaction? RDS কোনটা? RDS টা এবার হচ্ছে রিঅ্যাকশন মেকানিজমটা এখানে বুঝতে হবে, যে আমার প্রথমে হচ্ছে CH3 whole 3, ওই সেম রিঅ্যাকশনটা নিচ্ছি, Br, যদি এটাকে প্লাস OH এর সঙ্গে রিঅ্যাকশন করাই তাহলে এটা ফার্স্টে বেরিয়ে গিয়ে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয় CH3 whole 3, এখানে একটা প্লাস চার্জ আসে, এই যে ফরমেশন অফ কার্বোক্যাটায়ন এটা হচ্ছে আমার RDS। তারপরে অ্যাটাক অফ নিউক্লিওফাইল হয়, এটা হচ্ছে ফার্স্ট, এটা ফার্স্ট হয়,
আর এটা হচ্ছে স্লো হয়। CH3 তে এটা কার্বোক্যাটায়ন ফরমেশন হচ্ছে স্লো স্টেপ, ওই জন্য এটাকে আরডিএস বলে। আর অ্যাটাক অফ নিউক্লিওফাইল হচ্ছে ফাস্ট স্টেপ, ওই জন্য এটা আরডিএস নয়। এবার তাহলে আরডিএস চেয়েছে কোনটা, ডিপার্চার অফ লিভিং গ্রুপ না, হ্যাঁ ডিপার্চার অফ লিভিং গ্রুপ হবে ফর্মিং কার্বোক্যাটায়ন। তাহলে এটা হচ্ছে আমার রেট ডিটারমাইনিং স্টেপ, যেহেতু এটা স্লো স্টেপ। তো বুঝেছিস আগের কোয়েশ্চেনটা? তো যদি এরপরে কোনো ডাউট থাকে অবশ্যই টেলিগ্রামে তোরা জানাবি। নেক্সট কোয়েশ্চেনে চলে আয়। কনসিডার দ্য ফলোইং মেকানিজম CH3 হোল 3 C Br, এই যে এই মলিকিউলটা আছে টার্ট বিউটাইল ব্রোমাইড আছে। এবার এখান থেকে ফরমেশন অফ কার্বোক্যাটায়ন হয়েছে, তাহলে এটার অবশ্যই কার্বোক্যাটায়ন ফরমেশন হচ্ছে, মানে দিস ইজ SN1। ঠিক আছে, SN1 এই কার্বোক্যাটায়ন ফরমেশন হয়, এন্ড দিস ইজ মাই স্লোয়েস্ট স্টেপ এন্ড দিস ইজ অলসো দা রেট ডিটারমাইনিং স্টেপ। তাহলে দিস ইজ substitution slow ionization forming carbocation in substitution nucleophilic unimolecular reaction. Consider the following diagram. Step 2 বলছে CH3 whole 3 C plus কার্বোক্যাটায়ন আমি দেখতে পাচ্ছি, SN1 তো অবশ্যই, অ্যাটাক অফ নিউক্লিওফাইল আছে, OH নেগেটিভ অ্যাটাক করছে এন্ড এটা তৈরি হচ্ছে। অ্যাবভ স্টেপ কি হবে, তাহলে সেটা হয়ে যাবে আমার SN1। ফার্স্ট অফ অল এখান থেকে বুঝে গেলাম কেননা একটা কার্বোক্যাটায়ন আছে এন্ড এটা হচ্ছে অ্যাটাক অফ নিউক্লিওফাইল দেখিয়েছে, তাহলে এখানে ফার্স্ট অ্যাটাক অফ নিউক্লিওফাইল, দিস ইজ ফার্স্ট নট স্লো, স্লো হলে ওটা রেট ডিটারমাইনিং স্টেপ বলতাম। এন্ড আরডিএস হচ্ছে কার্বোক্যাটায়ন ফরমেশনটা আমার আরডিএস বা রেট ডিটারমাইনিং স্টেপ। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে ইন আ নাটশেল, যে যদিও রিয়াকশন মেকানিজমটা আমার পরে আছে, আমি সেটাই হচ্ছে আগে নিচ্ছি, কেননা অনেক কটা জিনিস যে এমসিকিউ গুলো তোরা দেখলি, সেই এমসিকিউ গুলোর মধ্যে ম্যাক্সিমাম জিনিস হচ্ছে মেকানিজম রিলেটেড। যদিও এই ধরনের কোয়েশ্চেন্স আসার চান্স খুব কম, কিন্তু অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন্স খুব আসে, যার জন্য মেকানিজম হচ্ছে আমাদের দরকার। SN1 reaction RX leading to formation of the carbocation, this is the RDS, rate determining step, which is low step. And carbocation plus attack of nucleophile and formation of another product, যেখানে হচ্ছে X is replaced by another nucleophile, এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ, দিস ইজ ফার্স্ট স্টেপ। ওকে, এন্ড তাহলে কি বুঝলাম, এটা টু স্টেপ রিঅ্যাকশন, টু স্টেপ রিঅ্যাকশন, এন্ড দিস ইজ ইউনিমলিকুলার, ইউনিমলিকুলার। কেন, কারণ আরডিএস এ আমার একটাই এন্টিটি রয়েছে, দ্যাট ইজ আরএক্স। এখানে নিউক্লিওফাইলটা সেকেন্ড স্টেপের মধ্যে আমি দেখছি, নিউক্লিওফাইলের প্রেজেন্সটা। ফার্স্ট যে রিঅ্যাকশনটা, এখানে একমাত্র এন্টিটি কিন্তু আরএক্স, তার মানে এটা আমার ইউনিমলিকুলার রিঅ্যাকশন। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, রেট ইজ ইকুয়াল টু রিঅ্যাকশন কনস্ট্যান্ট ইনটু সাবস্ট্রেট, যেটা আমার আরএক্স। আরডিএস এর ক্ষেত্রে এটা রিঅ্যাকশন কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করলে আমার রেট আসে। তো এটা একটা 3 নম্বর সিদ্ধান্ত আমার হচ্ছে, এটা রেটটা ক্যালকুলেট করো। 4 নম্বর হচ্ছে, যেহেতু এখানে কার্বোক্যাটায়ন ফরমেশন হয়েছে, তাহলে প্রোডাক্ট এই স্টেপটার রেসপেক্টে এটা আমার প্রোডাক্ট, এটা যত বেশি স্টেবল হবে তত হচ্ছে ফরওয়ার্ড ডিরেকশনে মুভ করবে রিঅ্যাকশন। তাহলে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন যত বেশি হবে, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন যত বেশি হবে, তত আমার রেট অফ রিঅ্যাকশন বাড়বে, রেট ইজ প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। এন্ড এইটাও হচ্ছে ফার্স্ট ফর্ম, যেটা প্রথম কার্বোক্যাটায়ন সেটাই হচ্ছে রেট। আমি সেখান থেকে ডিসাইড করব যে ওটা কতটা রেট দেবে, ফার্স্ট কার্বোক্যাটায়ন। রিঅ্যারেঞ্জমেন্ট করব না মোট কথা, যখন রেট ডিসাইড করব। কিন্তু প্রোডাক্ট যখন ডিসাইড করব, প্রোডাক্ট লেখার সময় আফটার রিঅ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, রিঅ্যারেঞ্জমেন্ট করব, প্রোডাক্ট ডিসাইড করব। 6 নম্বর পয়েন্ট হচ্ছে আমার এখানে নিউক্লিওফাইলটা কিরকম, নিউক্লিওফাইলটা দেখ আর এক্স, এটা আমার সাবস্ট্রেট, এখান থেকে আর পজিটিভ প্লাস এক্স নেগেটিভ, এটাকে আমরা ভাঙতে হচ্ছে,
এটা ভাঙবে কে? নিশ্চয়ই একটা প্রোটিক সলভেন্ট লাগবে, এইচ থাকতে হবে, সেই যে মিডিয়ামটা তার মধ্যে আমার এইচ থাকতে হবে বা হাইড্রোজেন থাকতে হবে, আর অবশ্যই সেটা পোলার প্রোটিক। এবার এই যে মিডিয়ামের টাইপটা বললাম পোলার প্রোটিক, এই যে লিভিং গ্রুপ এটাকে ধরে নিলাম ওয়াটার অ্যাজ আ পোলার প্রোটিক সলভেন্ট, তাহলে ওয়াটার আমার এই যে লিভিং গ্রুপটাকে এটাকে স্টেবল করবে, যার জন্য এটা আবার ওটা আর প্লাস কে অ্যাটাক করে ব্যাক রিঅ্যাকশন হবে না, আর এক্স হবে না। তাহলে পোলার প্রোটিক সলভেন্টের হচ্ছে আমার এটাই ইউটিলিটি যে এটা লিভিং যে গ্রুপটা এটাকে স্টেবিলাইজ করছে, লিভিং গ্রুপটাকে আবার ওটা অ্যাটাক করতে দিচ্ছে না কার্বোক্যাটায়নটাকে, যার জন্য আবার ব্যাক রিঅ্যাকশন হচ্ছে না। তাহলে আমার মিডিয়াম হয়ে যাবে পোলার প্রোটিক, পোলার প্রোটিক ইজ দ্য মিডিয়াম। আর হচ্ছে অবশ্যই লিভিং গ্রুপ যত তাড়াতাড়ি এই লিভিং গ্রুপ ছেড়ে বেরিয়ে কার্বোক্যাটায়ন তৈরি করতে পারবে, তার মানে আমার রিঅ্যাকশন তাড়াতাড়ি হতে গেলে আমার লিভিং গ্রুপটাকে গুড লিভিং গ্রুপ হতে হবে। তাহলে লিভিং গ্রুপের অর্ডার যদি আমি লিখি যে আয়োডিন, মলিকিউলটা অনেক বড়, তাই এটা যখন বেরিয়ে যাবে আয়োডিনের যে নেগেটিভ চার্জটা ওটা ভালো স্টেবিলিটি, মানে আই এর উপরে এর যে ইলেকট্রন ডেন্সিটি এটা খুব স্টেবল থাকবে কম্পেয়ার টু কোনো ছোট মলিকিউলের উপরে, লাইক ব্রোমিনের উপরে নেগেটিভ চার্জ দিয়ে দিলাম, তার হচ্ছে স্টেবিলিটি কম হবে, ছোট মলিকিউল, চার্জ ডেন্সিটি বেশি। ক্লোরিনের আরো বেশি ছোট সাইজ, যার জন্য চার্জ ডেন্সিটি আরো বেড়ে যাবে আর স্টেবিলিটি তত কম হবে। আর ফ্লোরিন হচ্ছে সব থেকে ছোট, যার জন্য এফ নেগেটিভ হচ্ছে তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আবার আর প্লাস কে অ্যাটাক করবে, আবার ব্যাক রিঅ্যাকশন হয়ে যাবে, আর এক্স হয়ে যাবে। এই SN1 মানে এটা হচ্ছে খুব বাজে লিভিং গ্রুপ, আর এটা খুব ভালো লিভিং গ্রুপ, আই নেগেটিভটা হয়ে যাবে। তাহলে গুড লিভিং গ্রুপ হতে হবে, প্লাস গুড লিভিং গ্রুপ, ঠিক আছে। আর 7 নম্বর পয়েন্ট যদি বলি, তাহলে নিউক্লিওফাইলটা আমার উইক হতে হবে, উইক নিউক্লিওফাইল। কেন? যদি আমার নিউক্লিওফাইলটা যেহেতু আমার H2 এর প্রেজেন্সে আছে, নিউক্লিওফাইলের উপরে নেগেটিভ চার্জ আছে, OH2 এটাকে যে লিভিং গ্রুপে স্টেবিলাইজ করছে, তার মানে নিউক্লিওফাইলকেও স্টেবিলাইজ করবে। তাহলে এর যে নেগেটিভ চার্জ এটা আর প্লাস কে হচ্ছে অ্যাটাক করতে সেখানে পারবে না, বা হচ্ছে অতটা অ্যাগ্রেসিভলি করবে না, তাহলে এই আর প্লাসটা তৈরি হওয়ার সময় পেয়ে যাবে। তাহলে কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার জন্য যে সময়টা লাগবে সেটা চান্সটা দেওয়ার জন্য আমাকে উইক নিউক্লিওফাইল রাখতে হবে, যাতে তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সে আর প্লাস মানে অ্যাটাক না করতে পারে রিএজেন্টকে। তাতে কি হবে, আমার কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার সময় পাবে। তাহলে আমার নিউক্লিওফাইলের টাইপ কি হবে, উইক, যাতে আর প্লাসটা আমার স্টেবল থাকবে। নেক্সট হচ্ছে যেখানে ছেড়েছিলাম যে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার। এবার সাবস্টিটিউশন এর অর্ডার অফ রিঅ্যাকশন কি, 2, বাইমলিকুলার যেহেতু কার উপর ডিপেন্ড করে, আর এক্স যেটা হচ্ছে তৈরি করছে কি, আর এক্স নিউক্লিওফাইল হচ্ছে ব্যাক সাইড অ্যাটাক করবে, আর এক্স হচ্ছে বেরোনোর টেন্ডেন্সি রাখবে, তাহলে নিউক্লিওফাইল আর অ্যান্ড ড্যাশ 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 নিউক্লিওফাইল, এটা একটা ট্রানজিশন স্টেট তৈরি হবে। এই ট্রানজিশন স্টেটের মধ্যে এটা যত বেশি স্টেবল হবে তত হচ্ছে আমার রিঅ্যাকশনটা হচ্ছে ফরওয়ার্ড ডিরেকশনে মুভ করবে। তাহলে আরটা আমার স্টেরিক্যালি লেস ক্রাউডেড হতে হবে, স্টেরিক হিন্ড্রেন্সটাকে মিনিমাইজ করতে হবে, তাহলে হিন্ড্রেন্সটাকে মিনিমাইজ করতে হবে। তাহলে যত বেশি স্টেরিক হিন্ড্রেন্স তত হচ্ছে আমার রেট অফ রিঅ্যাকশন তত কম হবে, আর যত হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স আমার কম থাকবে রেট অফ রিঅ্যাকশন তত বেশি হবে। এটা হচ্ছে রেট। আবার রেটটা কার উপরে ডিপেন্ড করবে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে আরেকটা। তাই একই সিঙ্গেল স্টেপ কনসার্টের একটা মেকানিজম, যেখানে নিউক্লিওফাইলও হচ্ছে পার্টিসিপেট করছে, সাবস্ট্রেট বা আরএক্সও পার্টিসিপেট করছে, তাহলে আমার আরএক্স আর নিউক্লিওফাইলের প্রোডাক্টের উপরে রেটটা হচ্ছে ডিটারমিন হবে। তাহলে নিউক্লিওফাইল যত বেশি স্ট্রং হবে তত হচ্ছে এটা বেশি অ্যাটাক করতে পারবে আর এর উপরে, আর যত বেশি লিভিং গ্রুপটা ভালো হবে তত হচ্ছে এটা নিজেকে হচ্ছে মানে লিভিং গ্রুপ ছেড়ে চলে যাবে, এটা হচ্ছে এলজি ধরে নে, বা এক্স
এখানে এক্স লেখা তো এক্স লিখে দিচ্ছি। এক্সটা যত ইজিলি ছেড়ে চলে যেতে পারবে তত এই রিয়াকশনটা আরো বেশি ফরওয়ার্ড ডিরেকশনে শিফট হবে। আবার হচ্ছে তাহলে আর এক্স থেকে আমি কি জানলাম, আর এক্স হতে হবে হচ্ছে স্টেরিক্যালি লেস ক্রাউডেড, নিউক্লিওফাইল হতে হবে হচ্ছে স্ট্রং, অ্যান্ড লিভিং গ্রুপ যেটা হবে সেটা হচ্ছে গুড হতে হবে। লিভিং গ্রুপটা আমার ভালো হতে হবে, ইজিলি যাতে ছেড়ে চলে যেতে পারে লিভিং গ্রুপ। তাহলে যদি এটাকে আমি সামারাইজ যদি করি, এক নম্বর হচ্ছে এটা সিঙ্গেল স্টেপ রিয়াকশন, একটাই স্টেপ দেখতে পাচ্ছি সিঙ্গেল স্টেপ রিয়াকশন। নাম্বার টু হচ্ছে এটা আমার বাইমলিকুলার, কারণ দুটো এন্টিটি একসঙ্গে পার্টিসিপেট করছে, যেটা SN1 এর ক্ষেত্রে একটা এন্টিটি যেটা হচ্ছে সাবস্ট্রেটটাই ওটাই পার্টিসিপেট করছে, তাহলে এটা আমার বাইমলিকুলার। আর অর্ডার অফ রিয়াকশন হচ্ছে 2। নাম্বার 3 হচ্ছে rate is equal to reaction constant into product of the substrate into product মানে product of the substrate and nucleophile। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে নিউক্লিওফাইল স্ট্রং হতে হবে, নিউক্লিওফাইল আমার স্ট্রং হতে হবে। আর যে সাবস্ট্রেটটা আমার কিরকম হতে হবে, লেস স্টেরিক্যালি ক্রাউডেড, লেস স্টেরিক্যালি ক্রাউডেড। স্টেরিক্যালি মানে কি, স্টেরিক্যালি মানে হচ্ছে ট্রাফিক জ্যাম, ট্রাফিক যত কম হবে তত এই যে ইন্টারমিডিয়েটটা ট্রানজিশন স্টেটটা তৈরি হয়েছে সেটা তত আমার স্টেবল জায়গায় থাকবে, আর তত হচ্ছে রিঅ্যাকশনটা ফরওয়ার্ড ডিরেকশনে শিফট হবে। তাহলে লেস স্টেরিক্যালি ক্রাউডেড হতে হবে। আর যে সাবস্ট্রেটের উপরে আরেকটা হচ্ছে ইনফরমেশন যে লিভিং গ্রুপটাকে বেটার হতে হবে, তাহলে আমার রিঅ্যাকশনটা প্রোগ্রেস করবে সামনের দিকে, গুড লিভিং গ্রুপ হতে হবে। এই কটা জিনিস হচ্ছে এই মেকানিজম থেকে আমরা বলতে পারবো। তাহলে তো এতক্ষণ অবধি আমরা কি দেখলাম, একটা হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার আর ইউনিমলিকুলার, এই দুটো রিঅ্যাকশনের মধ্যে বেসিক যে জায়গা ডিফারেন্স সেটা হচ্ছে ইউনিমলিকুলার রিঅ্যাকশন SN1 এই ক্ষেত্রে শুধু সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করবে, আর SN2 তে সাবস্ট্রেট তার সাথে হচ্ছে নিউক্লিওফাইলের উপর ডিপেন্ড করবে। স্ট্রং নিউক্লিওফাইল মানে SN2 রিঅ্যাকশন, যেহেতু শুধু সাবস্ট্রেটের উপর SN1 রিঅ্যাকশন ডিপেন্ড করে তাই জন্য উইক নিউক্লিওফাইল হচ্ছে বেটার, SN1 এর জন্য প্রেফারেবল। পোলার প্রোটিক সলভেন্ট হলে আমার SN1 রিঅ্যাকশনটা ফেভার হবে, কারণ যে লিভিং গ্রুপ তাকে স্টেবিলাইজ করছে আর নিউক্লিওফাইলটাকে উইক রাখছে, যেহেতু সলভেট করছে নিউক্লিওফাইলটাকেও সলভেট করছে লিভিং গ্রুপকেও সলভেট করছে। আর SN2 এর ক্ষেত্রে কি হলো, স্ট্রং নিউক্লিওফাইল গুড লিভিং গ্রুপ, আর তার সঙ্গে হচ্ছে লেস স্টেরিক্যালি ক্রাউডেড, যাতে আমার ট্রানজিশন স্টেটটা আমার এনার্জেটিক্যালি লোয়ার জায়গায় থাকছে, এনার্জি আমার কম থাকছে, তাহলে কি আরএক্স টা আমার ট্রানজিশন স্টেটটা বেশি বানাতে পারবে, মানে রিঅ্যাকশন প্রোগ্রেস করবে এক কথায়। SN2 রিঅ্যাকশন ডেফিনেশন কি বলছে, ওয়ান স্টেপ নিউক্লিওফিলিক রিঅ্যাকশন, যেটা হচ্ছে একদম একটাই স্টেপ আছে। SN1 এর ক্ষেত্রে দুটো স্টেপ ছিল কিন্তু ইউনিমলিকুলার, SN2 এর ক্ষেত্রে একটাই স্টেপ কিন্তু বাইমলিকুলার। এই দুটা মলিকুলারিটি বা অর্ডার অফ রিঅ্যাকশনকে ডিফাইন করছে। আর রেট ডিপেন্ডস অন সাবস্ট্রেট দ্যাট ইজ অ্যালকাইল হ্যালাইড আর নিউক্লিওফাইল দুটোর উপরে। আর কি ফিচার্স হচ্ছে, এটি সিঙ্গেল স্টেপ কনসার্টেড মেকানিজম হচ্ছে থাকে, নো কার্বোক্যাটায়ন ফর্মেশন। কার্বোক্যাটায়ন কোথায় তৈরি হয়েছিল, SN1 রিঅ্যাকশন। বন্ড ব্রেকিং এন্ড বন্ড ফর্মেশন অকার্স সাইমালটেনিয়াসলি বন্ড তৈরি হচ্ছে, বন্ড ভাঙছেও। তাহলে ওই যে ট্রানজিশন স্টেটটা যত বেশি স্টেবল হবে তত আমার রিঅ্যাকশন প্রোগ্রেস করবে। রেট ল আমার দুটোর উপর ডিপেন্ড করে, সাবস্ট্রেট নিউক্লিওফাইল। আর এক্সামের জন্য জাস্ট হচ্ছে আমার কি মনে রাখতে হবে, এটা যেটা লেখা আছে যে ফাস্টার মানে SN2 হচ্ছে খুব ফাস্ট হয়, দুর্দান্ত ফাস্ট হয়, ঠিক আছে খুব। আর যে SN1 এটা হচ্ছে আমার কি স্লো হবে, কিন্তু জিনিসটা হচ্ছে মানে খুব স্টেবল, মানে জিনিসটা হচ্ছে এন্ডের দিকে যাবে। আর SN2 হচ্ছে খুব ফাস্ট, ইলেকট্রিফাইং একটা ফাস্ট ব্যাপার থাকে, খুব তাড়াতাড়ি হয় রিঅ্যাকশনটা। তাহলে SN1 টাকে যেহেতু স্লো তো বললাম এটা কি স্লো, তাহলে এইটার ক্ষেত্রে কিন্তু আমার ক্যাটালিস্টের ভূমিকা চলে আসছে, ক্যাটালিস্ট দিয়ে আমি এটাকে ফাস্ট করতে পারবো। লিউইস অ্যাসিড হচ্ছে আমার এখানে ইন্ট্রোডিউস করতে হবে। লিউইস অ্যাসিড গুলো কি কি, কোনো ক্যাটায়ন লাইক Ag+ সিলভার আয়ন বা একটু
অ্যাসিডিক হাইড্রোলিসিস যেটাকে বলে, একটু প্রোটন দিয়ে দিলাম, তাহলে হচ্ছে এটা ক্যাটালিসিস হয়ে যায় জিনিসটা। শুধু ওয়াটার দিয়ে দিলাম, H2O দিলেই তো RX কে অ্যালকোহলে কনভার্ট হয়ে যায়, ব্যাপারটা হবে কিন্তু খুব স্লো হবে জিনিসটা। ওয়াটার অ্যাক্টস অ্যাজ আ উইক নিউক্লিওফাইল, SN1 রিঅ্যাকশন হবে কিন্তু হলেও খুব স্লো রিঅ্যাকশনটা এগোবে, তাহলে ক্যাটালিস্ট দিতে হবে। ওই জন্য আমরা যে লুকাস যে রিএজেন্ট আমরা পড়ি বা লুকাস টেস্ট পড়ি, সেখানে কিন্তু আমরা ZnCl2 দেখি, সেটাও কিন্তু SN1 রিঅ্যাকশনই, কিন্তু SN1 রিঅ্যাকশন হলে কি হবে, ক্যাটালিসিস হচ্ছে এখানে। আবার কিন্তু অ্যাসিড হাইড্রোলিসিসের সময় আমরা দেখি H++H2, মানে কোন একটা অ্যাসিড দিয়ে দিয়েছে, মেবি সেটা H2SO4+H2 এরকম হতে পারে। তারপরে আমরা কি দেখবো, তাহলে বেসিক্যালি SN1 SN2 জানা হয়ে গেল, স্টেরিক্যালি কম ক্রাউডিং করতে হবে। তাহলে মিথাইল, এখানে আমার জাস্ট ছোট ছোট হাইড্রোজেন গুলো রয়েছে, তাহলে এটা যখন সঙ্গে আমার এক্স অ্যাটাচ থাকবে, নিউক্লিওফাইল ব্যাক অ্যাটাক করবে, খুব সুন্দর করে হচ্ছে একটা ট্রানজিশন স্টেট তৈরি হবে, ট্রানজিশন স্টেট তৈরি হবে। তাহলে এই ট্রানজিশন স্টেটটার স্টেবিলিটি অনেকটা বেশি, লেস স্টেরিক্যালি ক্রাউডেড, ইনডাইরেক্ট এরকম কিছু। আর এক্সট্রা যদি আমার গুড লিভিং গ্রুপ হয় তো খুবই সুন্দর করে হচ্ছে রিঅ্যাকশন প্রগ্রেস করবে। তার মানে আমার মিথাইল গ্রুপ বা প্রাইমারির ক্ষেত্রে ভাববো SN2, যদি টার্সিয়ারি বা সেকেন্ডারি থাকে তাহলে আমি ভাববো SN1। তাহলে SN1 কখন ভাববো, কেন SN1 এর ক্ষেত্রে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নের উপর ডিপেন্ড করে। SN1 যদি বলি, এটা হচ্ছে আমার SN2 এর ক্ষেত্রে, আর SN1 এর ক্ষেত্রে আমার স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নের উপর ডিপেন্ড করে। এখানে আমার 9টা আলফা হাইড্রোজেন, 9টা আলফা হাইড্রোজেন, তিনটে তিনটে তিনটে, এটা যদি কার্বোক্যাটায়ন হয় এটা আলফা পজিশন বলে। আর যদি সেকেন্ডারি বলি, CH3 CH3 আর H, তাহলে এটা আমার সেকেন্ডারি। তাহলে এখানে আমার তিনটে তিনটে ছটা, ছটা আলফা হাইড্রোজেন, নাম্বার অফ আলফা হাইড্রোজেন মানে হাইপার কনজুগেশন বেশি, তাহলে এটা আমার বেশি স্টেবল কার্বোক্যাটায়ন, তার মানে এটা আমার বেশি ফাস্ট রিঅ্যাকশন দেবে। তাহলে SN1 কোথায় দেবো, 3rd ডিগ্রি 2 ডিগ্রিতে আমার SN1 দেবো। তাহলে সামারাইজ করলে বলবি যে SN1 দেখবো দেখবো হচ্ছে 3rd ডিগ্রি বা টার্সিয়ারি আর সেকেন্ডারি ক্ষেত্রে, আর SN2 দেখবো আমি মিথাইলে প্রাইমারিতে। তারপরে খুব স্লো দেবে আর কি প্রাইমারিতে, তারপরে খুব স্লো দেবে হচ্ছে সেকেন্ডারিতে, তার থেকে বেশি হচ্ছে প্রাইমারি টার্সিয়ারিতে, সরি। তাহলে মিথাইল আর প্রাইমারির ক্ষেত্রে হচ্ছে আমি SN2 পাবো, টার্সিয়ারি আর সেকেন্ডারি ক্ষেত্রে SN1 পাবো। বোঝা গেল? নেক্সট হচ্ছে আমরা লিভিং গ্রুপ দেখবো, আর ওটা আমরা দেখে নিয়েছি যে লিভিং গ্রুপ মানে হচ্ছে আর এর সাথে যে গ্রুপটা আমার অ্যাটাচ আছে, লেটস সে ফর এক্সাম্পল এটা আমি এক্স এর জায়গায় জেড ধরলাম বা এলজি ধরলাম, লিভিং গ্রুপ, এটা আমার বের করতে হবে। তাহলে এই বন্ডটা যত বেশি হবে তত এটা ইজিলি বেরিয়ে যাবে। আয়োডাইডের হচ্ছে আমার সাইজ অনেক বড়, তাহলে এটা বন্ড লেন্থ খুব বেশি, তাহলে ইজিলি বেরিয়ে যেতে পারবে। আরেকভাবে বোঝা যায়, একটা হচ্ছে বন্ড লেন্থ দেখে বলবো 1 নম্বর, 2 নম্বর আমরা দেখবো হচ্ছে চার্জ ডেনসিটি, যত কম চার্জ ডেনসিটি, চার্জ চার্জ ডেনসিটি বা সিগমা, এটা যত কম হবে তত বেশি স্টেবিলিটি অফ লিভিং গ্রুপ, মানে সরি স্টেবিলিটি অফ দ্য কার্বন আয়ন, যেটা কার্বন আয়ন বা অ্যানায়ন, যে অ্যানায়নটা আমার বেরিয়ে গেল সেই অ্যানায়নটার স্টেবিলিটি তত বেশি, তার মানে লিভিং গ্রুপটা আমার তত ভালো হবে। আর একটা হচ্ছে কনজুগেট বেস, কনজুগেট বেস যার যত বেশি স্টেবল বা কনজুগেট বেসটা আমার স্ট্রেংথ অফ কনজুগেট বেস, স্ট্রেংথ অফ কনজুগেট সিবি মানে কনজুগেট বেস। আমরা জানি HI স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যাসিড, তাহলে হচ্ছে উইক বেস কোনটা, I নেগেটিভ ইজ উইক বেস, ঠিক। তাহলে এটা হচ্ছে কনজুগেট বেস, তাহলে উইক বেস যদি হয় তাহলে আমার সেটার লিভিং গ্রুপ ভালো। আর যদি তো বলে যে স্ট্রং বেস যেটা F নেগেটিভ, F নেগেটিভ হচ্ছে আমার স্ট্রং বেস, এটা হচ্ছে আমার উইক। HF হচ্ছে আমার উইক অ্যাসিড, উইক অ্যাসিড, হাইড্রোজেন ফ্লোরাইড উইক অ্যাসিড, HI আমার স্ট্রং অ্যাসিড। তাহলে হাইড্রোজেন ফ্লোরাইডের যে কনজুগেট বেস হচ্ছে F নেগেটিভ, এটা আমার হবে উল্টো হয়ে যায় স্ট্রং কনজুগেট বেস। আর HI যেহেতু স্ট্রং অ্যাসিড ছিল, এই I নেগেটিভ হচ্ছে আমার উইক কনজুগেট বেস। তাহলে যদি
তাহলে এখান থেকে এটা বলবো যে স্ট্রেংথ অফ কনজুগেট বেস যদি বেশি হয় তাহলে আমার লিভিং গ্রুপ বাজে হবে, আর যদি আমার আর প্রপোর্শনাল টু নিউক্লিওফিলিসিটি হবে, এটা বলতে পারিস যে নিউক্লিওফিলিসিটি যত স্ট্রং বেস হবে তার নেগেটিভ চার্জটাকে হচ্ছে সে অ্যাটাক করবে বেশি, বেশি যদি চার্জ ডেনসিটি থাকে। আর যদি লিভিং গ্রুপ বলিস তাহলে হচ্ছে স্ট্রেংথ অফ কনজুগেট বেস যত কম মানে উইক হবে, উইক যে বেসটা হবে তার হচ্ছে লিভিং গ্রুপ তত বেটার, মানে উইক মানে হচ্ছে বেটার লিভিং গ্রুপ, উইক সিবি কনজুগেট বেস বেটার লিভিং গ্রুপ। তাহলে আই নেগেটিভ আমার উইক, তাহলে বেটার লিভিং গ্রুপ। তারপরে হচ্ছে ব্রোমিন উইক, তাহলে বেটার লিভিং গ্রুপ। তারপরে হচ্ছে ক্লোরিন, তারপরে হচ্ছে ক্লোরাইড। ওকে, ক্লিয়ার তো? তো নেক্সট আসছি হচ্ছে SN2 আর SN1 এই দুটো রিঅ্যাকশনস এর হচ্ছে কম্প্যারিজনের মধ্যে। তো এত কিছু পড়লাম, এই এর জিসটা কি, এটা এখান থেকে আমাদের কি জানতে হবে? তো মেকানিজমের মধ্যে আমরা জানি যে SN2 রিঅ্যাকশন হচ্ছে সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, এর মধ্যে একটা ট্রানজিশন স্টেট থাকে, কোনো কার্বোক্যাটায়ন তৈরি হয় না। ট্রানজিশন স্টেটকে যত বেশি স্টেবল করতে পারবো, মিন্স যত বেশি লেস স্টেরিক্যালি ক্রাউডেড, যত বেশি আমার স্টেবল মলিকিউল হবে তত আমার স্টেবল ট্রানজিশন স্টেট হবে, তত আমার SN2 প্রোগ্রেস করবে, মানে SN2 ফেভার করবে। আর যত বেশি স্টেবল কার্বোক্যাটায়ন হবে তত আমার SN1 ফেভার করবে। and it is two step reaction, তার মধ্যে first step is the slowest step যেখানে যেটা আমার RDS which is formation of carbocation, and the first stepটা আমার হচ্ছে attack of the nucleophile, যেটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ, যেটা হচ্ছে রিঅ্যাকশন রেট হচ্ছে ডিপেন্ড করে না যার মানে ফার্স্ট এর উপরে। তাহলে লেস স্টেরিক্যালি হিন্ডার্ড যেটা হবে, মিথাইল হচ্ছে আমার সবচেয়ে বেশি লেস স্টেরিক্যালি হিন্ডার্ড, জাস্ট এইচ আছে, and একটা মিথাইল গ্রুপ প্রাইমারি কার্বোক্যাটায়ন, সরি কার্বোক্যাটায়ন না, প্রাইমারি CH3H and H, আর একটা লিভিং গ্রুপ। তাহলে নিউক্লিওফাইল ব্যাক সাইড অ্যাটাক করে এন্ড লিভিং গ্রুপ হচ্ছে চলে যায়। তার মানে কি প্রাইমারি অবধি আমার কিন্তু স্টেরিক হিন্ড্রেন্সটা অনেকটাই কম, তাহলে SN2 আমার কিন্তু ফেভার করবে মিথাইল আর প্রাইমারিতে, whereas SN1 ফেভার করবে টারশিয়ারি এন্ড সেকেন্ডারিতে। কেন? কারণ টারশিয়ারি ক্ষেত্রে দেখছি CH3 তিনটে আলফা কার্বন রয়েছে এন্ড 9টা আলফা হাইড্রোজেন রয়েছে, যার মানে হচ্ছে 9বার আমার হাইপার কনজুগেটিং স্ট্রাকচারস আমি ড্র করতে পারবো। যত বেশি স্টেবল কার্বোক্যাটায়ন তত আমার রিঅ্যাকশন ফাস্ট হবে। তার মানে কি টারশিয়ারি, তারপরে সেকেন্ডারি এন্ড প্রাইমারি এন্ড মিথাইলের ক্ষেত্রে খুব কম রিঅ্যাকশন হয়। সিমিলারলি মিথাইল আর প্রাইমারির ক্ষেত্রে SN2 খুব ফাস্ট হয়, এবার SN2 হচ্ছে লাইটনিং ফাস্টে হয়, মানে লাইটনিং স্পিডে হয়, খুবই ফাস্ট রিঅ্যাকশন প্রগ্রেস করে। SN1 এর ক্ষেত্রে কি হয়, খুব স্লো হয়, যার জন্য আমার ক্যাটালিসিসের প্রয়োজন হয়। এবার আমরা জানি যে লিউইস অ্যাসিডস বিভিন্ন রকম রয়েছে, লাইক পজিটিভ চার্জ স্পিসিস লাইক সিলভার আয়ন, H প্লাস প্রোটন, অর লুকাস টেস্টের মধ্যে আমরা দেখেছি ZnCl2, নিডেলক্রাফট রিঅ্যাকশনের মধ্যে আমরা দেখেছি AlCl3। এই সবকটা কি, এইগুলো হচ্ছে আমার ক্যাটালিসিস করছে জিনিসটাকে, সেটা রিঅ্যাকশনটাকে যে স্লো ছিল ওটাকে ফাস্ট করছে। এবার রিঅ্যারেঞ্জমেন্ট কোথায় পসিবল, যেখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে সেখানে রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল, তাহলে SN1 আমার রিঅ্যারেঞ্জমেন্ট করাবো। 1 লিখছি তার মানে কি এটার ইউনিমলিকুলারিটি রয়েছে আর অর্ডার ইজ 1। 2 লিখছি মানে আবার বাইমলিকুলারিটি এন্ড এর অর্ডার হচ্ছে 2, কিন্তু এটা কিন্তু সিঙ্গেল স্টেপ, আর এটা কিন্তু 1 লিখলেও আবার এটা ডাবল স্টেপ, কিন্তু 2 স্টেপ রিঅ্যাকশন। এবারে স্টিরিওকেমিস্ট্রির মধ্যে আমরা কি দেখবো, যে এটা তো একটা প্লেনার মলিকিউল, এর ফ্রন্ট সাইড অ্যাটাক হতে পারে, ব্যাক সাইড অ্যাটাক হতে পারে। এবার লিভিং গ্রুপটা ছেড়ে চলে গেছে, বাইরে চলে গেছে, তাহলে এর সামনে পেছনে কেউ নেই, 50% পসিবিলিটি ফ্রন্ট সাইড অ্যাটাক হওয়ার, 50% পসিবিলিটি ব্যাক সাইড অ্যাটাক হওয়ার। তার মানে আমার 50% রিটেনশন প্রোডাক্ট হবে, মানে যেদিকে লিভিং গ্রুপ অ্যাটাচ ছিল সেইখানে নিউক্লিওফাইল অ্যাটাচ হবে। আর ইনভার্সন প্রোডাক্ট মানে কি লিভিং গ্রুপ যেখানে আমার থেকে বেরিয়েছে, মানে এই মলিকুল থেকে বেরিয়েছে তার অপোজিট সাইডে হচ্ছে নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাচ হবে, তার মানে ওটা হবে ইনভার্সন প্রোডাক্ট, 50% ইনভার্সন 50% রিটেনশন SN1 এর ক্ষেত্রে। আর উইথ স্লাইটেস্ট ইনভার্সন প্রোডাক্ট মোর, মানে হয় হচ্ছে 51-49 এরকম টাইপের, বা 52-48% বেশি হয় হচ্ছে ইনভার্সন প্রোডাক্টটা বেশি হয়। কেন? কারণ কিছুটা লিভিং গ্রুপ কিন্তু ওই যে সাইডে লিভিং গ্রুপটা অ্যাটাচ ছিল সেইখানে কিন্তু কিছুটা থেকে যাবে,
কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে মানে কিছু কিছু মলিকুলের সামনে কিন্তু লিভিং গ্রুপের এক্সিস্টেন্স থাকবে। whereas উল্টো দিকে কিন্তু 100% আমি শিওর যে ওটা একদম ফাঁকা রয়েছে, যে নিউক্লিওফাইল ওখানে গিয়ে একদম ফ্রিলি অ্যাটাক করতে হবে। ওই জন্য স্লাইটেস্ট ইনভার্সন বেশি, কিন্তু 100% ইনভার্সন আমরা দেখবো SN2 এর ক্ষেত্রে। যে কেন? কারণ SN2 এর ক্ষেত্রে আমরা জানি যে লিভিং গ্রুপ বেরোয় না, লিভিং গ্রুপ 100% আমার সামনের দিকে ফ্রন্ট সাইডে থাকছে, তাহলে ব্যাক সাইডে এটা কি করাতে হবে বাধ্যতামূলক। নিউক্লিওফাইল এখান থেকে আসতে পারবে না ফ্রন্ট থেকে, যেখানে লিভিং গ্রুপ আছে, তাহলে আমার 100% ইনভার্সন প্রোডাক্ট হবে। এটাও ক্লিয়ার। আর যত বেশি লেস স্টেরিক্যালি ক্রাউডেড করতে পারবো, মানে প্রাইমারি মানে কি, একটাই মিথাইল গ্রুপ হচ্ছে সি, সেন্ট্রাল সি এর সঙ্গে অ্যাটাচ আছে, দুটো যেই আমি CH3 লাগিয়ে দেবো, তাই স্টেরিক্যালি ক্রাউডিংটা অনেকটা বেড়ে যাবে, আর নিউক্লিওফাইল কিন্তু আর ব্যাক সাইড থেকে অ্যাটাক করতে পারবে। তো কথা মানে হচ্ছে এটা আমার ট্রানজিশন স্টেট দেখবো, ওদিকে আমার কার্বোক্যাটায়ন দেখবো SN1 এর ক্ষেত্রে, আর এদিকে SN2। আর নিউক্লিওফাইলটা যেটা হবে সেটা SN2 এর ক্ষেত্রে ফাস্ট, যেহেতু রিঅ্যাকশন, সেই জন্য স্ট্রং নিউক্লিওফাইল নেব। স্ট্রং নিউক্লিওফাইল হওয়ার সুবিধা হচ্ছে খুব স্পিডে হচ্ছে এই যে নেগেটিভ চার্জ স্পিসি অ্যাটাক করবে সেন্ট্রাল কার্বনটাকে, আর লিভিং গ্রুপটাকে হাঁটিয়ে দিতে পারবে। লিভিং গ্রুপ দুই ক্ষেত্রেই গুড হতে হবে। আর কিন্তু SN1 এর ক্ষেত্রে লিভিং গ্রুপ কিন্তু আগে বেরিয়ে গিয়ে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, তাহলে নিউক্লিওফাইল আমার উইক হলেও চলে যাবে। স্ট্রং নিউক্লিওফাইল হতেই হবে এমন কোনো নয়। সেই ক্ষেত্রে আমরা দেখব যে নিউক্লিওফাইলটা আমাকে উইক রাখতে হবে, তাহলে উইক রাখার জন্য আমি কিন্তু কি মিডিয়াম ইউজ করছি, পোলার প্রোটিক সলভেন্ট। কেন পোলার প্রোটিক সলভেন্ট ইউজ করলে, প্রোটিক যে সলভেন্ট লাইক ওয়াটার, অ্যালকোহল অর অ্যাসিটিক অ্যাসিড, এগুলো কি করবে, এগুলো হচ্ছে যে নিউক্লিওফাইলটা আছে নেগেটিভ চার্জ স্পিসি, ওটাকে চারিদিক থেকে ঘিরে ধরবে, ঘিরে ধরে ওটাকে স্টেবিলাইজ করে দেবে, সলভেশন বলে ওটাকে, সলভেট করে দেবে। এপ্রোটিক যদি হয়, এপ্রোটিক লাইক ডিএমএসও, ডিএমএ অ্যাসিটোন, এরা কিন্তু ওই যে চারিদিক থেকে ঘিরে ওটাকে স্টেবল করতে পারছে না, তাহলে কি হবে, ওই নেগেটিভ চার্জ যেটা আসবে ওটা একদম মানে ফ্রি টু অ্যাটাক হয়ে যাবে। ফ্রি টু অ্যাটাক মানে বুঝতে পারছিস তো, যে ওটার কোনো মানে আশপাশ থেকে কোনোরকম স্টেবিলাইজেশন নেই, মানে ফ্রি টু অ্যাটাক, মানে স্ট্রং নিউক্লিওফাইল, বেশি নেগেটিভ চার্জ ফ্রিলি অ্যাভেলেবল টু অ্যাটাক। তার মানে পোলার এপ্রোটিক আমি ওই জন্য ইউজ করছি, পোলার প্রোটিক আমি উইক রাখার জন্য ইউজ করছি, আর লিভিং গ্রুপটাকে স্টেবিলাইজ করার জন্য ইউজ করছি। মিটে গেল। এবারে আরেকটাই যেটা আছে সেটা হচ্ছে আমার, তাহলে and steric hindrance favored solvent বলে দিয়েছি, rearrangement catalysis retention and inversion productও বলা হয়ে গেছে। সো আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে আমার নিউক্লিওফিলিসিটি, কিন্তু ফ্লুরাইড ধরে নেয়, ফ্লুরাইড, তারপরে ক্লোরাইড, তারপরে ব্রোমাইড, তারপরে আয়োডাইড। SN2 এর ক্ষেত্রে মানে পোলার এপ্রোটিক সলভেন্টের ক্ষেত্রে এরকম নিউক্লিওফিলিসিটি অর্ডার হয়, মানে F নেগেটিভ সব থেকে বেশি আমার নিউক্লিওফাইল। কেন? কারণ এটা হচ্ছে স্ট্রংগেস্ট বেস, স্ট্রংগেস্ট বেস। আমরা আগের স্লাইডে দেখলাম স্ট্রংগেস্ট বেস মানে হচ্ছে সেটা স্ট্রংগেস্ট নিউক্লিওফাইল, স্ট্রংগেস্ট বেস মানে কিন্তু উইকেস্ট লিভিং গ্রুপ। এবার স্ট্রংগেস্ট বেস মানে আমার স্ট্রংগেস্ট নিউক্লিওফাইল, কিন্তু অ্যাপ্রোটিক মিডিয়ামে। প্রোটিক মিডিয়ামে আবার কি হবে, যেহেতু এর চার্জ ডেনসিটি বেশি, চারিদিক থেকে এর ওয়াটার মলিকুল বা অ্যাসিডিক অ্যাসিড বা অ্যালকোহল ঘিরে ধরবে, ঘিরে ধরে এটাকে সব থেকে বেশি স্টেবিলাইজ করে দেবে। তাহলে এ কিন্তু নট অ্যাভেলেবল ফর ডোনেটিং ইটস ইলেকট্রন টু অ্যাটাক, মানে অ্যাটাক কে করবে, অ্যাটাক কিন্তু এই সব থেকে বেশি স্টেবল হবে, মানে সরি সব থেকে কম স্টেবল হবে। এর যে নেগেটিভ চার্জ ওয়াটার মলিকুল কম স্টেবল করতে পারবে, তাহলে এ হচ্ছে আমার স্ট্রংগেস্ট হয়ে যাবে ইন পোলার প্রোটিক সলভেন্ট। তাহলে এটার অর্ডারটা জাস্ট রিভার্স হয়ে যাবে। তো বোঝা গেল ইন আ নাটশেল SN1 SN2 থেকে। আর এখান থেকে আর কিচ্ছু জানা দরকার নেই, পুরোটাই হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে, মানে এই যে একটা স্লাইডের মধ্যে সামারাইজড আছে। তো এরপরে আমরা ফটাফট কিছু MCQ দেখে নেব। SN2 টা আমি দেখালাম না, SN1 আমরা দেখে নিয়েছি ডিটেইলে, SN2 টা আমরা কোয়েশ্চেন্স এর থ্রুতেও দেখে নিয়েছি যে আমাদের একটা সাবস্ট্রেট থাকে, একটা নিউক্লিওফাইল থাকে, নিউক্লিওফাইল ব্যাক সাইড অ্যাটাক করে, এটা বেরোনোর চেষ্টা করে, আর সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন হয়, যেটা এরকম একটা ট্রানজিশন স্টেট তৈরি করে। এই ট্রানজিশন স্টেটের স্টেবিলিটির উপর ডিপেন্ড করে, আর তারপরে ফার্দার প্রোডাক্ট হচ্ছে আমার নিউক্লিওফাইল
ব্যাক সাইডে হচ্ছে আর এর ব্যাক সাইডে আসে প্লাস লিভিং গ্রুপ বেরিয়ে গেল। বোঝা গেল? এটাই হচ্ছে আমার SN2 মেকানিজম, সিঙ্গেল স্টেপ রিয়াকশন আর বাইমলিকুলার বা অর্ডার অফ রিয়াকশন ইজ 2। আর কি কি এর উপর ডিপেন্ডেন্স ওটা আমি আগে ক্যারেক্টারিস্টিক্স এর যে স্লাইডটা ওখানে কিন্তু বলে দিয়েছি। Which statement is not correct for the SN2 reaction? One step reaction, it is one step reaction, ঠিক? It follows second order kinetics, লেখাই আছে second order kinetics ফলো করে, ঠিক? কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট ইজ ফর্মড, SN1 এর ক্ষেত্রে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট ফর্ম হয়। সো আমার কিন্তু এটা রং স্টেটমেন্ট আর এটাই আমার চেয়েছে অ্যান্সার, তাহলে এটাই আমার অ্যান্সার। আর লাস্টের যেটা আছে নিউক্লিওফাইল অ্যাটাকস ফ্রম দ্য অপোজিট সাইড অফ দ্য লিভিং গ্রুপ, এটাও ঠিক, এটা অ্যাটাকস ফ্রম দ্য অপোজিট সাইড অফ দ্য লিভিং গ্রুপ। তাহলে বোঝা গেল, খুবই ডাইরেক্ট কোশ্চেন, এটা কিন্তু কনসেপ্টের উপরে ছিল। এটা ফর আ স্পেসিফিক হাইড্রোলিসিস রিঅ্যাকশন অফ দ্য ক্লোরোমিথেন, হাইড্রোলিসিস মানে OH নেগেটিভ বা H2O সঙ্গে যদি আমি কোন রকম অন্য কোনো লিভিং গ্রুপ যুক্ত কিছুকে ধরে নে আর লিভিং গ্রুপ, ঠিক আছে, প্লাস এটার সঙ্গে যদি আমি OH নেগেটিভ হাইড্রক্সিল আয়ন অথবা ওয়াটার মলিকুলার রিঅ্যাকশন করাই, ওটাকে হাইড্রোলিসিস বলে। এবার সেটা যখন করাই তখন OH নেগেটিভ ইট ইজ স্ট্রং নিউক্লিওফাইল, ঠিক আছে। OH নেগেটিভ মানে কি, NaOH বা KOH, বেস। সো বেসিক হাইড্রোলিসিস যখন, এটা আরেকভাবে বলা যায় দিস ইজ বেসিক হাইড্রোলিসিস। বেসিক হাইড্রোলিসিস করানো হলে সেটা আমার SN2 ফলো করে, কেন, ইট ইজ স্ট্রং নিউক্লিওফাইল। আর যদি আমার অ্যাসিডিক হাইড্রোলিসিস করা হয় H++ H2, দিস ইজ অ্যাসিডিক হাইড্রোলিসিস, তখন আমার SN1 ফলো হয়, কেন, ইট ইজ অ্যাজ আ ক্যাটালিস্ট, ইট ইজ অ্যাজ আ ক্যাটালিস্ট আমার রিঅ্যাকশনে আছে। H2O is neutral, H2O is a neutral nucleophile, এর জাস্ট লোন পেয়ার দিয়ে অ্যাটাক করবে। আরো নিউট্রাল নিউক্লিওফাইল যদি চাস তাহলে হচ্ছে NH3 is a neutral nucleophile, alcohol neutral nucleophile, amine neutral nucleophile, etc etc। এগুলো কি weak nucleophile, neutral nucleophile is equal to weak nucleophile and weak nucleophile is equal to SN1 reaction। তাহলে আমার কোশ্চেনে আছে স্ট্রং নিউক্লিওফাইল দিয়ে, তাহলে এটা SN2 রিঅ্যাকশন দুটো। আর RDS টা আমার সিঙ্গেল স্টেপ, তাহলে এটাই আমার RDS। সিঙ্গেল স্টেপ মানে কি, সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন আসছে, তার মানে একটাই যখন রিঅ্যাকশন, এটাই আমার ডিটারমাইনিং স্টেপ হবে। রেট ডিটারমাইনিং স্টেপের ক্ষেত্রে আমরা লিখি রেট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইনটু যা আমি এই সাইডে দেখতে পাচ্ছি, তাহলে সাবস্ট্রেট মানে Rx ইনটু নিউক্লিওফাইল, Rx ইনটু নিউক্লিওফাইল। তো এটা এখানে আছে which is CH3Cl and OH negative, এটা Rx into nucleophile which is into rate constant is equal to my rate। বোঝা গেল? Why does an SN2 reaction exhibit inversion of configuration? SN2 reaction কারণ লিভিং গ্রুপ আমার বেরোয়নি, লিভিং গ্রুপ R and nucleophile, backside attack takes place, living group আস্তে আস্তে বেরোয়, and it is single step reaction actually, তাহলে ট্রানজিশন স্টেট তৈরি হবে। The nucleophile attacks from the same side or opposite side। ইনভার্সন কখন হবে, যখন অপোজিট সাইড থেকে অ্যাটাক হবে, তার মানে এটাই কারেক্ট, অপোজিট সাইড অফ দ্য লিভিং গ্রুপ যেখানে আছে তার উল্টো দিক থেকে অ্যাটাক করবে, এন্ড দ্যাট ইজ ওয়াই হচ্ছে আমার ইনভার্সন প্রোডাক্ট তৈরি হচ্ছে। কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরি হয় না, লিভিং গ্রুপ অ্যাটাকস ফ্রম অ্যাটাকস দ্য নিউক্লিওফাইল কে অ্যাটাক করে সম্ভব না, এন্ড এখানে বলছে সেম সাইড ইনভার্সন হবে না, সেখানে রিটেনশন হয় অ্যাকচুয়ালি। আর SN2 এর ক্ষেত্রে অপোজিট সাইড অ্যাটাক এন্ড ইনভার্সন। নাও এই কোশ্চেনটা ধরে দেখ, কনসিডার দ্য ফলোইং রিঅ্যাকশন, এখানে কার্বনের উপরে একটা H কমিয়ে দে জাস্ট, এটা কিছু না, ঠিক আছে, তিনটে H আছে, নিউক্লিওফাইল অ্যাটাক করছে এইখান দিয়ে, the arrow shows the direction of the nucleophilic attack and এখানে ধরে নে একটা লিভিং গ্রুপ রয়েছে, তাহলে which statement is correct for this reaction? Front attack occurs না, front attack তো এটা লিভিং গ্রুপের যে সাইড, অপোজিট সাইড থেকে হচ্ছে ব্যাক অ্যাটাক occurs
লিডিং টু ইনভার্সন, ঠিক। আর যদি এখানে প্লাস চার্জ দেখাতো, লাইক যদি এরকম দেখাতো, সেম এরকম ফরম্যাটে যদি এরকম লেখা আসতো, CH3 ধরে নিলাম, একটা CH3 আছে অ্যান্ড লিভিং গ্রুপ, রিঅ্যাকশনটা এরকম করে যদি দেখাতো CH3 অ্যান্ড H, জাস্ট লিভিং গ্রুপ বেরিয়েছে, বেরিয়ে গেল, অ্যান্ড দ্যাট ইজ আমার SN1 হতো আর কার্বোক্যাটায়ন ফর্মেশন বলতাম। কিন্তু এখানে কোনো কার্বোক্যাটায়ন দেখতে পাচ্ছি না, জাস্ট ব্যাক সাইড অ্যাটাক দেখিয়েছে। নাও এই কোশ্চেনটা দেখ, অবজার্ভ দ্য ফলোইং সাবস্ট্রেট, এটা মিথাইল, এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি, এটা টার্সিয়ারি। টার্ট বিউটাইল, এটা হচ্ছে আইসোপ্রোপাইল, এটা আমার ইথাইল, এটা আমার মিথাইল, রাইট? মিথাইল ডেরিভেটিভ অফ হ্যালো, মানে all the derivatives of halo are given here. So which is the correct order of the SN2 reactivity? SN2 reactivity কিভাবে ডিপেন্ড করে? স্টেরিক হিন্ড্রেন্স। তাহলে স্টেরিক হিন্ড্রেন্স যদি হয়, মিথাইলের স্টেরিক হিন্ড্রেন্স সবচেয়ে কম, সব জায়গায় এইচ আছে। তারপরে ইথাইলের একটা CH3 দিয়ে দিয়েছি, তারপরে প্রোপাইল, তারপরে হচ্ছে বিউটাইল, এখানে সবচেয়ে বেশি স্টেরিক হিন্ড্রেন্স। ইজ ইট? ইজন্ট ইট? তাই না? নিউক্লিওফাইল অ্যাটাক করবে, এই দুটো হচ্ছে আমার রিপালশন ক্রিয়েট করবে, ফিজিবল হবে না, স্টেরিক হিন্ড্রেন্স বেড়ে যাবে। তার মানে কি, মিথাইল সবথেকে ভালো, সবচেয়ে কম স্টেরিক হিন্ড্রেন্স, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে এরকম হবে অর্ডারটা। তাহলে আমার 1 2 3 4, তাই অপশন নাম্বার বি আমার কারেক্ট আনসার হয়ে যাবে সেক্ষেত্রে। The rate of SN2 reaction decreases with increasing branching because branching এর branching বাড়লে SN2 কমে, ডিক্রিজ করে। অবশ্যই obvious reason, steric hindrance prevents easy approach of the nucleophile, যেটা আমি আগের স্লাইডে দেখালাম, এটা হচ্ছে রিপেল করছে, নিউক্লিওফাইল রিপেল করে দিচ্ছে। নেক্সট, assertion reason টাইপের কোশ্চেন। আগে ভালো করে দুটো কোশ্চেনই পড়বি, সরি দুটো স্টেটমেন্ট পড়বি, দুটো স্টেটমেন্ট পড়ে এটা আর এটা কারেক্ট এক্সপ্লেনেশন কিনা ওটা ভেরিফাই করতে হবে। তো মিথাইল হ্যালাইডস undergo SN2 reaction faster than the tertiary alkyl halides. Bulky alkyl halides hinder the backside attack of the nucleophile. Bulky alkyl halides বলছে CH3, এই গ্রুপগুলো দেখ, CH3 গ্রুপ, দুটো CH3 গ্রুপ আছে, ব্যাক সাইড তিনটে আছে অ্যাকচুয়ালি। তো তিনটে হচ্ছে এই যে নিউক্লিওফাইল আসছে ব্যাক অ্যাটাকটাকে হচ্ছে রিপেল করে হিন্ডার করছে, দ্যাট ইজ ওয়াই bulky alkyl groups hinder the backside attack of the nucleophile, এটাই কারণ। তাই জন্যই আমার মিথাইল হ্যালাইড SN2 ফাস্ট করে, এন্ড কারেক্ট এক্সপ্লেনেশনও দিচ্ছে রিজনটা। বুঝতে পেরেছিস? তো পরের স্লাইডে যাচ্ছি। ওকে, which pair correctly represents the compounds showing the highest reactivity in SN1 and SN2 reactions respectively? SN1 আগে বলেছে, SN1 মানে কি, আমার আলফা হাইড্রোজেনস বাড়াতে হবে, মানে 3 ডিগ্রি, এন্ড SN2 মানে কি, আমার স্টেরিক হিন্ড্রেন্স কমাতে হবে, মানে মিথাইল অর প্রাইমারি। তাহলে টার্ট বিউটাইল ব্রোমাইড দেখাচ্ছে, টার্সিয়ারি আছে, এন্ড 1 ব্রোমো বিউটেন আছে which is primary, ঠিক। তাহলে SN1 SN2 which is respectively in order, এন্ড বাকিগুলো ধরে চেক করতে পারিস। এটা 3 ডিগ্রি, এটা SN2 দেবে না, এটা আইসোবিউটাইল ব্রোমাইড সেকেন্ডারি, এন্ড এটা 1 ব্রোমো, এটা হচ্ছে আবার প্রাইমারি, এটা আবার SN1 দেবে না, বুঝলি, এটা প্রাইমারি SN1 দেবে না, এন্ড এখানে হচ্ছে এটা আবার বেনজোহাইড্রাইল ব্রোমাইড, এটা আবার দেবে না, আইসোবিউটাইল ব্রোমাইড। মানে চেক করে দেখতে হবে যে আমার প্রথমেই হচ্ছে অপশন পেয়ে গেছি, টার্সিয়ারি আর আমার প্রাইমারি। সো আমরা এন্ড অফ দিস লেকচারে পৌঁছে গেলাম। তো আশা করি পুরো লেকচারটা ভালো করে মন দিয়ে শোনার পরে এই SN1 SN2 রিলেটেড কোনো রকম ডাউটস তোদের মধ্যে আর নেই। আর এমসিকিউ প্র্যাকটিস করার সময়ও তোরা খুবই ইজিলি হচ্ছে জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারবি, যে সিচুয়েশন, কোন সিচুয়েশনে আমি SN1 করাবো, কোন সিচুয়েশনে আমি SN2 করাবো, কিভাবে অর্ডার রিঅ্যাক্টিভিটি বা মলিকুলারিটি বা এগুলো আমি ডিসাইড করছি, কোথায় কার্বোক্যাটায়ন, কোথায় স্টেরিক হিন্ড্রেন্সের ফ্যাক্টর আমি বলবো, এন্ড এটসেট্রা এটসেট্রা, কেন আমি পোলার প্রোটিক বা পোলার এপ্রোটিক ইউজ করলাম, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তো বোঝা গেল। এখানে আমি কিছুটা স্টিরিওকেমিস্ট্রি ব্যাপারটা বলেছি, যে ইনভার্সন, রিটেনশন, এই সমস্ত ব্যাপারগুলো, যেগুলো টার্ম আমি জাস্ট বলে দিলাম, হয়তো লিভিং গ্রুপের রেসপেক্টে ভাবতে হবে যে ফ্রন্ট অ্যাটাক না ব্যাক অ্যাটাক। এবার সেই জিনিসটাকে হচ্ছে ডেডিকেটেড 10 মিনিট
মতো একটা লেকচার ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্টের জন্য স্টিরিওকেমিস্ট্রির উপরে থাকবে। তো সেখানে হচ্ছে আমরা স্টিরিওকেমিস্ট্রির ব্যাপারে শিখবো, অপটিক্যাল আইসোমেরিজম এবং বাকি ছোট ছোট যে টপিকগুলো হয় লাইক মেটালস এর সঙ্গে রিয়াকশন অ্যান্ড এলিমিনেশন রিয়াকশনস। সো দেখতে তো দেখার জন্য তোরা নোটিফিকেশন অন করে রাখবি অ্যান্ড টেলিগ্রাম গ্রুপে তোরা ডাউটস পোস্ট কর। সো হিয়ার এইটুকুই অ্যান্ড থ্যাংক ইউ।